শ্বাস প্রশ্বাস চলছে মৃদু, দিচ্ছে কাঁটা শরীর জুড়ে। হঠাৎ করে কান্নার আওয়াজ, কেমন যেন বিশ্রী সুরে। দমকা হাওয়ায় নিভল বাতি, খুলল ঘরের দরজা। গা ছমছম আমেজ থাকুক, শুরু হোক ভূত চর্চা। টিপটিপ করে বৃষ্টি পড়ে চলেছে পিচ ঢালা রাস্তার উপর। রাতের ঘন অন্ধকারে চারপাশ যেন জলের চাদরে ঢেকে গেছে। চলছে ঝড়ের দাপট, সেই সঙ্গে বিদ্যুৎ চমকাচ্ছে। এক একটা বিদ্যুতের চমকের জন্য আলোকিত হচ্ছে পথঘাট, গাছপালা। অশোক মধ্যবয়স্ক এক ব্যক্তি, স্কুটারের হ্যান্ডেল আঁকড়ে ধরে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে সেই ব্রিজটার দিকে। ভিজে একসা তার শরীর, চুল থেকে জল গড়িয়ে পড়ছে কপালে। দূর দূর দূর, কি বৃষ্টি এসে পড়ল! এই অফিসের পেছনে আর কত দৌড়তে হবে? এমন রাস্তা, এমন ঝড়ঝাপটা। ব্রিজে উঠতেই বুকের মধ্যে অজানা ধুকপুকুনিটা শুরু হয়ে গেল। এই পুরনো ভাঙা ব্রিজটা নিয়ে অনেক গল্প শুনেছে ও। বেশ অনেক বছর আগে এই ব্রিজ থেকেই নাকি ঝাঁপ দিয়েছিল এক নববধূ। লাল শাড়ি ছিল তার, সিঁথিতে টকটকে সিঁদুর। কেউ তাকে আর খুঁজে পায়নি। তারপর থেকেই এই ব্রিজে নাকি মাঝে মধ্যেই দেখা যায় তাকে, একলা দাঁড়িয়ে থাকতে, কখনো কাঁদতে, কখনো বা জলরাশির দিকে তাকিয়ে থাকতে। অশোক নিজের মাথাটা ঝাঁকিয়ে সমস্ত চিন্তা মাথা থেকে সরিয়ে দিতে চাইল। ভয় পেলে চলবে না অশোক, ওইসব ভূত বলে কিছু নেই, বাজে কথা সব। রাম 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 রাম। ঠিক তখনই হঠাৎ করে আকাশে বিদ্যুৎ চমকাল। এক রাশ আলোর ঝলকে কেঁপে উঠল চারপাশ। স্কুটারের গতি এক মুহূর্তে থেমে গেল। ব্রিজের মাঝামাঝি এসে দাঁড়িয়ে পড়ল ও। ওটা কি? নিজের চোখটা ভালো করে মুছে সামনে তাকাতেই শরীরটা হিম হয়ে গেল। একটা মেয়ের অবয়ব ব্রিজের মাঝখানে দাঁড়িয়ে, মাথা নিচু, গায়ে লাল শাড়ি। ঝড়ের তাণ্ডবে গায়ের আঁচল এদিক ওদিক উঠছে। চুলগুলো ভিজে লেপ্টে আছে গোটা মুখ জুড়ে, দেখা যাচ্ছে না ভালো করে। হঠাৎ চারপাশের বাতাস যেন থমকে গেল। অশোক ঘেমে উঠল, ঠোঁট কাঁপতে শুরু করলো। রাম 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 রাম, রাম 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 রাম, রাম 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 রাম। রাম নাম জপ করতে শুরু করলো ও। আর ঠিক তখনই সেই নারী মূর্তি হাসতে শুরু করলো। না, হাসি এক বিকট ভয়ঙ্কর অট্টহাসি। হাওয়ার মধ্যে ভেসে বেড়াতে লাগলো সেই হাসি, যেন পুরো ব্রিজ জুড়ে কেউ একসাথে চিৎকার করছে। তারপর তারপর সব অন্ধকার। অশোকের যখন জ্ঞান ফিরল তখন ভোর হয়ে গেছে। চারপাশে নরম আলো ছড়িয়ে পড়েছে, কিন্তু ওর কাঁধ থেকে এখনো টপ টপ করে জল পড়ছে। আর হৃৎপিণ্ডটা এখনো আগের মতোই ধরফর করছে। তাহলে কি এখনো সে দেখা দেয়? কিন্তু কেন? কার অপেক্ষা করছে ও? রাত প্রায় 12টা। প্রচণ্ড বৃষ্টিতে ভেসে যাচ্ছে শহর। টানা 3 দিন ধরে একই অবস্থা। বৃষ্টি থামার নাম নেই।
আজকে বরং বৃষ্টি আরও বেড়েছে। রাস্তাঘাট দোকানপাট সব ডুবে আছে কাদা জলে। শহর থেকে গ্রামে প্রবেশের এই রাস্তায় এই ব্রিজটা খুবই জনপ্রিয়, তবে সন্ধে পর্যন্ত। কারণ এরপরেই পুরনো ওই ব্রিজটা নিঃসঙ্গ আর নির্জন হয়ে পড়ে বড্ড। রাত যত গাঢ় হয় যেন আরও বেশি চুপচাপ হয়ে যায় সেতুটা। রাত প্রায় 12:30। ব্রিজের উপরটা ঘুটঘুটে অন্ধকার। বিগত বেশ কয়েক বছর আলো লাগানোর চেষ্টা করেছে প্রশাসন, কিন্তু কিভাবে যে আলোগুলো নষ্ট হয়ে যায় কেউ জানতেই পারে না। দুদিন অন্তর দুদিন হয় রাস্তার ওপরে আলোগুলো ভেঙে পড়ে থাকে অথবা কেটে যায় তার। তাই এখন আর বৃথা কেউ চেষ্টা করে না। ঠাকুরের নাম জপ করতে করতে এই ব্রিজটা ক্রস করে সবাই। আজকেও ঠিক একই রকম অন্ধকার, তার উপরে আবার প্রচণ্ড বৃষ্টির দাপট। নিচ দিয়ে বয়ে চলেছে মা গঙ্গা। তার শোঁ শোঁ আওয়াজ ভেসে আসছে ব্রিজের ওপর পর্যন্ত। হঠাৎ একটা বিকট বজ্রপাত, আকাশ যেন ফেটে গেল। মুহূর্তের জন্য চারিদিক আলোকিত হয়ে উঠল, আর সেই আলোয় দেখা গেল একটা মুখ। পরনে লাল শাড়ি, গায়ে ভারী গয়না, দাঁড়িয়ে আছে ব্রিজের একদম মাঝখানে। তার মুখ মৃত মানুষের মতো ফ্যাকাশে, কাগজের মতো সাদা, চোখের দৃষ্টি উদাসীন, যেন দুটো ফাঁকা গহ্বর। লম্বা চুল ভিজে গিয়ে পিঠে কপালে লেপ্টে রয়েছে। সারা শরীর থেকে ঝরে পড়ছে জল। কিছু বলছে না, শুধুই হাঁটছে মেয়েটা। এক পা করে এগিয়ে চলেছে সামনের দিকে। নির্বাক শব্দহীন সেই পদচারণা। এগিয়ে চলেছে সে ব্রিজের ধারের দিকে। সেখানে নিচে শুধু গা ছমছমে অন্ধকার আর কালো জল। সেই জলটাই যেন তাকে টানছে, অথবা সে নিজেই চাইছে তলিয়ে যেতে। ব্রিজের রেলিংয়ের কাছে এসেই চুপ করে দাঁড়িয়ে পড়ল মেয়েটা। জলের দিকে তাকিয়ে রইল একভাবে। ঠোঁটগুলো নিঃশব্দে কেঁপে চলেছে তার, যেন কারো একটা সঙ্গে কথা বলছে। কি বলছে শোনা যাচ্ছে না, শুধু ঠোঁটের নড়াচড়া আর সেই শূন্য দৃষ্টির মধ্যে একটা বিভীষিকা জমাট বাঁধছে। হয়তো সে প্রস্তুত হচ্ছে। আর মাত্র এক ধাপ, তারপরে সব শেষ। কিন্তু ঠিক তখনই একটা হেডলাইটের হলদে আলো হঠাৎ চিরে ফেললো সেই অন্ধকার। আলোটা সরাসরি এসে পড়ল মেয়েটার মুখে। আঁতকে উঠল মেয়েটা, ডান হাতটা তুলে ঢেকে ফেলল চোখ। আঙুলের ফাঁক দিয়ে আলো ছাপিয়ে যাচ্ছিল। ঠিক তখনই তার শরীরটা যেন কেঁপে উঠল অদ্ভুত কাঁপুনিতে। মাথাটা বাঁ দিকে একটু কাত করল। এই আলোটা কোথা থেকে এলো? কিন্তু সেদিকে তাকালো না, সোজা মুখ তুলে সামনের দিকে এগিয়ে গেল। শেষ করতেই হবে আজ, আর অপেক্ষা করা যাবে না। আজ নিজেকে শেষ করতেই হবে। বুলেট বাইক থেকে নেমে এসেছে একটা 27-28 বছরের ছেলে। পরনে কালো রেইনকোট, মাথায় হেলমেট। নেমেই ছেলেটা প্রশ্ন শুরু করলো। এই এত রাত্রে এখানে দাঁড়িয়ে কি করছো তুমি? সিনেমার শুটিং হচ্ছে নাকি? মেয়েটা চমকে তাকায়, চোখ মুখ ভেজা, কপালে রাগের চিহ্ন স্পষ্ট। তোমার এখানে কি দরকার? কাজ আছে কিছু? আছে তো। যদি সিনেমার শুটিং ফ্রিতে দেখতে পাওয়া যায়, কে মিস করে বলো তো? তোমার কি মনে হচ্ছে মাঝ রাতে এখানে সিনেমার শুটিং হচ্ছে? নয় তো কি, হিরোইন লাল শাড়ি উড়িয়ে ব্রিজের ধারে দাঁড়িয়ে আছে। দূরে নিশ্চয়ই ক্যামেরাম্যান, লাইটম্যান, মেকআপম্যান সব আছে। হিরো নিশ্চয়ই বাঁচাতে আসবে, তাই তো? ইস, আমি সিনটায় ঢুকে পড়লাম না।
কি কি সব বকে যাচ্ছ? যা বাবা, যা মনে হলো তাই বললাম। তবে তোমার ডিরেক্টর নিশ্চয়ই সত্যজিৎ রায়ের ফ্যান, না হলে সত্যি বৃষ্টিতে শুটিং করবে বলে মাঝরাতে এমন একটা সুন্দরী হিরোইনকে নিয়ে চলে এসেছে। যা বৃষ্টি ভিজছ, শিওর নিউমোনিয়া তো হবেই। চুপ করো। আমি আমি আত্মহত্যা করতে এসেছি। এটা কোনো মজার বিষয় নয়। আত্মহত্যা? বাহ, তাহলে তো একদম লাইভ শো। টিকিট কাটতে হবে না তো? ছেলেটা হেলমেটটা মাথা থেকে খুলে হাতের মধ্যে ঘোরাতে থাকে। মেয়েটা প্রচণ্ড রেগে যায়, মুখটা লাল হয়ে যায় ওর। এক্ষুনি চলে যাও এখান থেকে। একজনের মৃত্যু নিয়ে ঠাট্টা করতে লজ্জা করছে না, লোফার একটা? ওয়েট, চলে যাচ্ছি। তবে যাওয়ার আগে একটা ইনফরমেশন দিয়ে যাই। জানো তো, ঝাঁপ দিলে না নিচের কুমিরগুলো হেব্বি খুশি হবে। কতদিন ধরে ওরা ননভেজ খায়নি, আজকে একদম তুমি ঝাঁপালেই ননভেজ ফ্রি। তুমি কি পাগল? হ্যাঁ, পাগলই তো। না হলে মধ্যরাতে বুলেট নিয়ে একা একা এই ভুতুড়ে ব্রিজে ঘুরতে আসে কেউ? পাগলের কাজ তো পাগল করবেই। আর তোমার মতো হিরোইনদের বাঁচানো এখন আমার ওই পার্ট টাইম জব হয়ে গেছে, জানো। মেয়েটা দাঁতে দাঁত চেপে বলে, চলে যাও, চলে যাও এক্ষুনি, না হলে। না হলে? না হলে কি করবে? ঝাঁপ দেবে? এক কাজ করো, আমি তো আর একটা হেলমেট নিয়ে এসেছি, চলো দুজনে একসাথে ঝাঁপ দিই। বলা যায় না, জলে পড়তে পড়তে দুজনের মধ্যে কোনো একটা প্রেম কাহিনী শুরু হয়ে যেতে পারে। তারপর কাল খবরের কাগজে বের হবে, ভুতুড়ে ব্রিজে বৃষ্টি ভেজা রাতের অন্ধকারে শেষ হলো এক অসমাপ্ত গল্প। দারুণ হবে বলো? উহ, শান্তিতে মরতেও পারবো না। মেয়েটা হাত পা ঝটকে পিছিয়ে এলো ব্রিজের ধার থেকে, চলে গেল একেবারে ব্রিজের মাঝামাঝি। যাক কেলো, আমি তো আর মরতে বারণ করিনি। আরে এই 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 কোথায় চললেন? আরে আরে আমি কিন্তু মরতে বারণ করিনি। আরে আপনি মরলে ওই কুমিরগুলোর কিন্তু ফ্রিতে একটা পিকনিক হতো। আরে মরা কি ক্যান্সেল নাকি তাহলে? বৃষ্টি একটু ধরে এসেছে, চারপাশে শুধুই কুপকুপে অন্ধকার, মাঝে মাঝে বাজ পড়ার গর্জনটা রয়ে গেছে। হঠাৎ আকাশে এক ফালি বিদ্যুতের ঝলক। ঠিক সেই মুহূর্তেই আলো পড়ল ছেলেটার মুখে। ফর্সা গায়ের রং, ঠোঁটে একটা লালচে ছায়া আছে, মুখ ভর্তি দুষ্টুমিতে মোড়া, কিন্তু অদ্ভুত দৃঢ়তা সেখানে। আর মেয়েটা, তার চোখের জল আর বৃষ্টির ফারাক করা মুশকিল। লাল শাড়িটা ভিজে শরীরে একেবারে লেপ্টে আছে, যেন কাগজে আঁকা কোনো কল্পনার রূপ। মেয়েটার চোখে এখন শুধু রাগ নেই, আছে বিস্ময় আর একটা অজানা টান। তারা দুজনেই দাঁড়িয়ে মাঝ রাতে ভেজা অন্ধকারে এক ভুতুড়ে ব্রিজের মাঝামাঝি। চারপাশে কোনো মানুষ নেই, শুধুই থমথমে বাতাস, বৃষ্টির গন্ধ আর বিদ্যুতের ঝলক। এই ব্রিজ যেন এক রহস্যময় সময়ের সীমারেখা, যেখানে গল্পরা জন্ম নেয়, কিন্তু সেই গল্প শেষ হয় না, প্রতিদিন শুরু হয় নতুন করে। মেয়েটা একভাবে ছেলেটার দিকে তাকিয়ে থাকে। ছেলেটা লজ্জা পাওয়ার ভঙ্গিতে বলে, এই এইভাবে আমার দিকে তাকিয়ে থাকলে কিন্তু আমি লজ্জা পেয়ে যাব। ওই কি একটা গান আছে না, ওই ऐसे ना मुझे तुम देखो। মেয়েটা চমকে তাকায়, ভ্রু কুঁচকে বলে, কি কি বলছো? ছেলেটা হেলমেটটা রেখে আসে গাড়ির মধ্যে, তারপর গুছিয়ে বসে ব্রিজের ধারের উঁচু ফুটপাতটায়। তুমি ভাবছো আমি বুঝি হিরো টাইপ, তাই না? আরে না না, আমি খুব সাধারণ একটা ছেলে। এত সুন্দর একটা মেয়ে ভেজা লাল শাড়িতে দাঁড়িয়ে চোখ বড় বড় করে তাকিয়ে আছে, এটা সত্যি একটু অন্যায়। আমি নিজেকে আর কি কন্ট্রোল করতে পারছি না। তোমার মাথা ঠিক আছে তো? হ্যাঁ, অফকোর্স ঠিক আছে, কিন্তু তুমি যদি এভাবে তাকিয়ে থাকো, আমার হৃদস্পন্দন কিন্তু অনিয়মিত হয়ে যেতে পারে। ডাক্তার বলেছে এক্সাইটমেন্টে আমার প্রেশার বেড়ে যায়।
বুঝতেই পারছো, প্রেশার বেড়ে যাওয়াটা স্বাস্থ্যসম্মত নয়। আরে তুমি কে? এখানে কেন এসেছো? এক মুহূর্ত চুপ করে থাকে ছেলেটা। চোখের মধ্যে কি যেন একটা খেলা করে ওঠে। আমার গল্পটা একদিনে বলা যাবে না, তবে তুমি যদি আজ যাওয়ার আগে এক কাপ চা খাওয়াও, আমি চেষ্টা করব সারাংশটা বলে যেতে। আর চা না হলে অন্তত একটা বিস্কুট হলেও চলবে, জানো। মেয়েটা অবাক হয়ে যায়। এই লোকটার কি মাথা সত্যিই খারাপ? আরে আমি আত্মহত্যা করতে এসেছি, সাথে কি বিস্কুট আনবো নাকি? ছেলেটা অবাক হওয়ার ভঙ্গিতে বড় বড় চোখ করে বলে ওঠে, ওমা, তুমি সিরিয়াস নাকি? এই দেখো, আত্মহত্যা করতে এলে অন্তত এক প্যাকেট বিস্কুট তো আনাই উচিত। ধরো হঠাৎ করে ড্রামাটিক মুহূর্তটা দেরিতে এলো, মানে ধরো বিদ্যুৎ চমকালো না, কেউ পাশ দিয়ে গেল না, হেডলাইটে আলো পড়লো না, তখন তখন তুমি না খেয়ে কতক্ষণ বসে থাকবে? হ্যাঁ, তাই হয় নাকি? মেয়েটা আর গম্ভীর থাকতে পারল না, হেসে ফেলল। ওই দেখো আবার হাসছে। আরে বাবা, আমি তো ঠিকই বলছি। দেখো, তুমি ব্রিজ থেকে ঝাঁপ দেবে, ঠিক সেই সময় একটা ঝলক দিয়ে বিদ্যুৎ চমকাবে। কিছু মানুষজন সেই বিদ্যুতে হারি 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 করে টার্ন নেবে, তারপর তোমার দিকে তাকিয়ে দেখবে। কেউ আবার হয়তো পকেট থেকে একটু মোবাইল ফোনটা বার করে একটা ভিডিও করার চেষ্টা করবে, আর ঠিক মোক্ষম সময়ে তুমি ঝাঁপ দেবে। ভাবতে পারছো, এরকম একটা মোমেন্টে মরার মজাই আলাদা। আর তুমি সেই রকম একটা মোমেন্ট ধরো পেলেই না, অনেকক্ষণ ওয়েট করতে হলো, তখন কি করতে? এক প্যাকেট বিস্কুট কিন্তু আনা উচিত ছিল, যাই বলো। আরে তুমি এসব কেন বলছো? আর শোনো, হাসছি মানেই কিন্তু আমি ঠিক আছি এমনটা নয়। আরে জানি জানি, কিন্তু তুমি হাসলে আমি কেমন যেন একটা হয়ে পড়ছি, জানো। তোমাকে ভেঙে পড়তে দেখে আমার একদম ভালো লাগে না। তুমি তো এত সুন্দর, হঠাৎ করে নিজের জীবনটা শেষ করে দেবার কি আছে বলো তো? হঠাৎ করেই মেয়েটার এক্সপ্রেশন চেঞ্জ হয়ে গেল। গম্ভীর মুখে ও বলে উঠল, সে অনেক কারণ আছে, কিন্তু তুমি সাহসী বুঝতে পারছি। ভূতেও ভয় পাও না বুঝি? আমি তো মানুষ নাও হতে পারি। তুমি তো কোনো অশরীরীর জালে জড়িয়েও পড়তে পারো। ছেলেটা এবার একটু এগিয়ে আসে, তারপর গোল গোল চোখে বলে, ও রিয়েলি? তাহলে সেই লাল শাড়ি পরা অশরীরী, যাকে দেখার জন্য প্রায় প্রতি রাত্রে আমি বুলেট নিয়ে এই ব্রিজে ঘুরে বেড়াই, উফ, ভাবতে পারছি না কি সৌভাগ্য আমার। আজকে তার দেখা পেয়ে গেলাম। কার মুখ দেখে বেরিয়েছিলাম আজ, মাই গুডনেস। হঠাৎ করে এই ছেলেটা চঞ্চল হয়ে উঠল। তাড়াতাড়ি করে হাত পা মুছে বলতে শুরু করলো, আচ্ছা ভূতনি ম্যাডাম, প্লিজ, আমার অনেক প্রশ্ন আছে ভূত সম্পর্কে, অনেক কিছু জানার আছে, আর সেই সঙ্গে আমার ভবিষ্যৎ সম্পর্কেও। যদি একটু সাহায্য করে দেন, তবে তার আগে ওই হাতের তালি দিয়ে কিছু খাবার টাবার আনিয়ে দিতে পারবেন। অবশ্য ভূতেদের মধ্যে এই হোম ডেলিভারি সিস্টেমটা আছে কিনা সেটা তো জানি না। বাবা, আমি তো ভাবলাম তুমি ভয় পেয়ে এক্ষুনি ছুট লাগাবে, আর তুমি কিনা আমি ভূত ভেবে আমার সঙ্গে গল্প করছো। শোনো, ওই খাবারের ব্যাপারটা না ভূতেদের জগতে চলে না, ওটা শুধু আমাদের মানুষদেরই বিলাসিতা। তোমার যদি খুব ইচ্ছা হয় তাহলে আমি ভালো রেস্টুরেন্টের ঠিকানা বলতে পারি। এই যা, এই প্লিজ এভাবে ডিসঅ্যাপয়েন্টেড করে দিও না। তুমি এখন বলো না যে তুমি ভূত নয়। আরে আমি যদি ভূত হতাম তাহলে কি তোমাকে রেস্টুরেন্টের ঠিকানা বলতাম? আমি তো একটু ভয় দেখাতে চেয়েছিলাম। ধুর, তুমি তো ভয়ই পেলে না। আরে তাতে আমার দোষ কোথায়? তুমি এত সুন্দর হলে কি ভূত বলে কেউ ভয় পাবে? হ্যাঁ বাবা, তুমি তো বেশ ভালোই ফ্লার্ট করতে পারো, ভূতেদেরও ছাড়ো না। তা ফ্লার্ট করা ছাড়া আর কি কি করতে পারো? বই পড়তে জানি, ভবঘুরের মতো এদিক ওদিক ঘুরে বেড়াতে জানি, টুকটাক সোশ্যাল ওয়ার্ক করি। যখন কিছু ভালো লাগে না তখন এই ব্রিজের ওপর একটু ঘোরাঘুরি, এই
বাবা, এই শুনশান ব্রিজের উপর ঘোরাঘুরিটা হবি? এটা হতে পারে? আমি মানুষটাই অদ্ভুত ম্যাডাম, তাই আমার হবিগুলো উদ্ভট। আচ্ছা, ওসব বাদ দাও। তো এখন আমায় চটপট বলে ফেলো তো, এমন দামি জীবনটা কার জন্য বিসর্জন দিতে যাচ্ছিলে? কেন বলবো? তুমি আমার কে? আচ্ছা, হাম আপকে হ্যায় কন? হিন্দি করলে তাই দাঁড়ায়। আমি তোমার কেউ নই, কিন্তু অঙ্কে যেমন আমরা সবসময় ধরে নিই, তেমনি আজকে রাত্রে যদি ধরে নেওয়া যায় হাম আপকে হ্যায়, তাহলে অসহ্য। সেটা তো আমি এতক্ষণ তোমাকে সহ্য করছি। এই বৃষ্টির মধ্যে কোথায় একটু বাড়িতে চাদর চাপা দিয়ে ঘুম দেব তা নয়, মাঝ রাস্তায় ফুটপাতে বসে আমি ভিজে যাচ্ছি। আর হঠাৎ করে মেয়েটা তেড়ে আসে, প্রচণ্ড রেগে গিয়ে বলতে শুরু করে, বসে আছো কেন তুমি? চলে যাও, আমার কাউকে চাই না। আসলে আসলে আমার কাউকে প্রয়োজনই নেই। আমি নিজের সঙ্গে ভালো আছি, নিজের মতো। এই সেরেছে, তুমি সত্যি সত্যি ভূত নয় তো? যদি সত্যি হই তাতে আপত্তি কোথায়? বিশ্বাস করো, মানুষের থেকে ভূত অনেক বেশি নিরাপদ। না, চোট দাগা দাগা, গভীর মনে হচ্ছে, হেব্বি গভীর। হ্যাঁ, তা একটু গভীর। তা একটু গভীরে গিয়ে সবটা খুলে বলা যায় কি? বলা যায়, তবে তার আগে একটু জল পেলে ভালো হতো। দাঁড়াও দাঁড়াও, এখনই আনছি। নিজের ব্যাগ থেকে একটা হলদে হয়ে যাওয়া জলের বোতল বের করে আনলো ছেলেটা। তারপর একটু নিজের জামাতেই মুছে নিল বোতলটা। রাজকীয় ভঙ্গিতে হাঁটুর উপরে বসে এগিয়ে দিল জলটা মেয়েটার দিকে আর বলল, এই যে ম্যাডাম চলে এসেছে ওয়াটার অফ ইন্ডিয়া, একদম মিনারেল বোতলে জেনারেল ওয়াটার। মেয়েটা একটু তাজ্জব হয়ে গেল, কিন্তু কোনো কথা বলল না। হাত বাড়িয়ে জলটা নিয়ে নিল। কোনো রকমে জলটা শেষ করে বোতলটা হাতে ধরিয়ে দিল ছেলেটার। তারপর বলতে শুরু করলো, গোধূলি লগ্নে আমার বিয়ে ছিল। খুব ভালোবাসতাম ওকে, কিন্তু বিয়ের মণ্ডপে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। হ্যাঁ? বাকিটা আমি বলি না প্লিজ। বিয়ের মণ্ডপে বরের বাবা অনেক টাকা পণ চাইল, বলল যতক্ষণ না পণের টাকা হাতে পাচ্ছি বর সমাস্ত করা যাবে না। আর তখন তোমার বাবা গরিব ব্যবসায়ী, কোথায় পাবেন অত টাকা? হাত জোর করে বললেন, কন্যাদায়গ্রস্ত পিতাকে দয়া করো, বিয়ের পর নিশ্চয়ই সব ইচ্ছে পূর্ণ হবে। কিন্তু তোমার ওই অসুরের মতো শ্বশুর তা মেনে নিতে পারলেন না। ঢেড়ে 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 ভেঙে দিলেন, দিয়ে বললেন এ বিয়ে সম্ভব নয়, সম্ভব সম্ভব নয়। আর তুমি চিৎকার করলে না বলে বাড়ি থেকে এক ছুটে বেরিয়ে গেলে। তারপরেই চলে এলে বৃষ্টির মধ্যে ব্রিজে, ভাবলে এ জীবন আর কার জন্য রাখবো রাখবো রাখবো। যার সঙ্গে ফুলসজ্জা করব ভেবেছিলাম, বছর বছর যার বাচ্চার মা হব ভেবেছিলাম, তার তো কিছুই হলো না। এই প্রাণ রেখে আর কি হবে, কি হবে, কি হবে? ওহ, ড্রামা ড্রামা। বলছি, তুমি কি সত্য যুগের পুরুষ? এইসব বস্তা পচা পুরনো বাংলা সিনেমার গল্প বলছো কেন? যাত্রী মিলল না? আচ্ছা, অন্য কেস। ঠিক আছে, বলো শুনি। আমি বিয়ের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। লাল শাড়ি গয়নায় নিজেকে সাজিয়ে তুলছিলাম। হঠাৎ আমার হবু স্বামী আমার ঘরে আসে, তারপর বলে, এই 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 এক মিনিট এক মিনিট এক মিনিট, এইবার ধরতে পেরেছি। আমি বলবো? ওহ, তুমি যখন বলবে তাহলে বারবার আমায় জিজ্ঞাসা করছো কেন? এই প্লিজ প্লিজ প্লিজ, আরেকবার গেস করার অপশনটা দাও। আচ্ছা বলো। তোমার স্বামী এসে তোমায় বলল, আমি বিদেশে চাকরির সুযোগ পেয়েছি, আমার কেরিয়ারের জন্য এই মুহূর্তে আমার তোমাকে বিয়ে করা সম্ভব নয়। লতা, তুমি ভুলে যেও, ভুলে যেও, ভুলে যেও। হোপলেস। আর আমার নাম না লতা নয়। যা, আবারও মিলল না।
কেন চেষ্টা করছো তুমি মেলানোর? আমাকে প্লিজ বলতে দাও, আমাকে বলতেই হবে। আর আর না হলে ছেড়ে দাও, আমি যেটা করতে এসেছি আমায় সেটাই করতে দাও। আরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আত্মহত্যার জন্য এখনো অনেক সময় আছে। সে তো এই ঝপ করে লাফাবে, টুক করে সব শেষ। এই প্লিজ মরার আগে গল্পটা বলে যাও, আমি আমার পরের উপন্যাসটা লিখবো। উপন্যাস? তুমি কি লেখক নাকি? ওই শখের বসে একটু আধটু লিখি। একটা নতুন উপন্যাস শুরু করেছি, নতুন বৌদির পুরনো দেওর। কি সব ননসেন্স বলছো? আরে একটা দুর্দান্ত কনসেপ্ট। আচ্ছা সেসব তোমায় পরে বলবো, আগে তোমার ওই প্রেমিকের বিষয় বলো তো। হ্যাঁ, তো আমায় এসে বলল যে ও অন্য একজনকে ভালোবাসে, আর আমাকেও নাকি ভীষণ ভালোবাসে। দুজনের কাউকেই নাকি ও ছাড়তে পারবে না। আর ও, আমি এই ব্যাপার। তবে যে বললেন নতুনত্ব কিছু, হুস, এ তো সেই এক ঘ্যান ঘ্যানে প্যান প্যানে পুরনো কনসেপ্ট। মেয়েটা আর কিছু বলল না, তাড়াতাড়ি উঠে দাঁড়িয়ে পড়ে আঁচলটা কোনো রকমে কোমরে গুঁজে নিল। তারপর এগিয়ে গেল ব্রিজের দিকে। ধুর ছাতার মতো, আমি বলবোই না আর। এই খেলে করেছে। আরে কই, আরে এই কি গো, আরে এই কি গো, কি করছোটা কি তুমি? মরতে যাচ্ছে। এই দেখো, এইভাবে সাসপেন্স রেখে মরতে যাবে? আরে আমি সেই কবে মরবো, কবে স্বর্গে যাব, তারপর ধরো তুমি যদি নরকে যাও, অপঘাতে মৃত্যু, মানে শিওর নরক। কিন্তু আমি তো অনেক পুণ্য করেছি, নরকে তো যাব না। তাহলে পুরোটা শুনবো কি করে? এই শোনো, সিরিয়াসলি প্রচন্ড পেটে ব্যথা হবে জানো। প্লিজ বলে যাও। কি গো বলো না। এই ও কি বরের মতো ওগো কি গো হ্যাঁ গো করছো? তো কি বলবো, দিদি, ম্যাডাম, ইস, তুমি আমার স্কুলের টিচার নাকি পাতানো দিদি? জানি আমাদের মধ্যে কোনো সম্পর্ক হওয়া সম্ভব নয়, কিন্তু তাই বলে আমি বোন দিদি এসব সম্পর্ক পাতাতে পারবো না। আমার ওই খানিকক্ষণের ও গো হ্যাঁ গোটাই ঠিক আছে, ওটাই ভালো লাগছে। কি রোম্যান্টিক। বোগাস। এই বলো না। আরে বলতেই তো দিচ্ছ না আমাকে, কি করব আমি? আচ্ছা আচ্ছা বেশ, এই আমি মুখে আঙুল দিচ্ছি, আর একটা কথা বলবো না। না, আমি আর বিস্তারিত বলবো না। জাস্ট এইটুকু শুনে রাখো, আমার হবু বর একটা ছেলেকে ভালোবাসে, আর আমাকেও। ওই দেখো, পাগলের মতো হাসছো কেন? এই তুমি কি রাবণ নাকি? অদ্ভুত ভাবে হাসছো, কি হলোটা কি? আমি কি জোকস বলেছি নাকি? আরে সামান্য কারণে তুমি আত্মহত্যা করছিলে? সিরিয়াসলি? হ্যাঁ তো। হঠাৎ করে এই মুখটা কেমন থমথমে হয়ে গেল ছেলেটার। মেয়েটার মুখোমুখি চলে এলো ও। শোনো, এই ব্রিজ থেকে লাফ দিলে হয়তো তোমার কষ্টের শেষ হবে, কিন্তু জানো কি, সেই কষ্ট গিয়ে পড়বে তোমার মায়ের মুখে, বাবার মুখে, আর তোমার ফেলে যাওয়া জুতোটা সকালবেলা যখন তারা এইখানে পড়ে থাকতে দেখবে, তখন বেঁচে থেকেও মরে যাবে ওরা। জীবিত মানুষকে মৃতের মতো বাঁচতে দেখেছো কোনোদিন? তুমি তো একটা মেয়ে, নিশ্চয়ই জানো সন্তান জন্ম দিতে একটা মায়ের ঠিক কতটা যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হয়। তোমার মা তোমায় পৃথিবীতে আনার সময় মৃত্যুর সীমানা ছুঁয়ে এসেছিলেন, আর তুমি কি না একটা ছেলের ডাবল লাভ স্টোরির জন্য নিজেকেই শেষ করে দিতে চলেছ? বেঁচে থাকাটা সাহসের কাজ, একটা ছেলের ভালোবাসা তোমার জীবনের মাপকাঠি হতে পারে না। নিজের জন্য বাঁচো ম্যাডাম, শুধু নিজের জন্য বাঁচো। ছেলেটার কথাগুলো শুনে মেয়েটার বুকের ভেতরটা কেমন যেন দুলে উঠল। একটা অদ্ভুত কষ্ট গলার ভেতর দলা পাকাতে শুরু করলো। মা বাবা আত্মীয় পরিজন সবার মুখগুলো একে একে চোখের সামনে ভেসে উঠল। কিন্তু হঠাৎ করেই ছেলেটা আবারও হাসতে শুরু করলো।
এই সত্যি পাগল। কি হলোটা কি? এক মিনিট এই তোমার মুখটা দেখো প্লিজ, দেখো আমার গাড়ির আয়নাটায় দেখো। ইস, তোমার অবস্থা দেখে তোমার নিজেরই চোখে জল চলে আসছিল। রুলা দিয়া তুমি ভাবলে কি আমি সত্যি এখন এসব বলে তোমায় জ্ঞান দেবো? নেভার। আরে আমি সেই জাতের ছেলেই নই ম্যাডাম, যাদের মাথায় বুদ্ধির চাষ হয়নি তাদের মাথার গোড়ায় আমি জল দিতে রাজিই নয়, বোঝাতে তো যাবই না। আর তাছাড়া তুমি আমার প্রেমিকা, স্ত্রী, বোন, মা নয় তো আমি তোমাকে বোঝাতে যাবো কেন? আমার মতো পাগল লোক না আমি জীবনে দেখিনি। আর জীবনে দেখতে পাবেও না। আরে দেখতে গেলে তো চোখ লাগে, অভিজ্ঞতা লাগে, পরখ করতে হয়। ওপরওয়ালা তোমায় সুযোগ দিয়েছিল, জীবনে এমন একজনকে পাঠিয়েছিল যার কাছ থেকে ঠকে জীবন সম্পর্কে তুমি যথেষ্ট শিক্ষা অভিজ্ঞতা লাভ করতে পারবে। কিন্তু তোমার মাথায় তো সে বুদ্ধি নেই, তুমি চাইলে সুইসাইড করতে। আসলে তোমরা মেয়েরা না এরকম ফ্যান্টাসিতে ভোগো, বুঝলে? সুইসাইড, আহা কি রোম্যান্টিক ব্যাপার। আমার যন্ত্রণাগুলো নিয়ে ঠাট্টা করতে খুব ভালো লাগছে না? আসলে নিজের জীবনে তো এরকম হয়নি, তাই জন্যই। কথাগুলো শুনেই ছেলেটার মুখ থেকে এক ঝটকায় সব হাসি মুছে গেল। ঠোঁট শক্ত হয়ে গেল, চোখে যেন হঠাৎই আগুন জ্বলে উঠল। ধীরে ধীরে এগিয়ে এলো মেয়েটার দিকে। মেয়েটা পিছতে গিয়েও থেমে গেল, নিঃশব্দে তাকিয়ে থাকলো ছেলেটার দিকে। কি কি ভাবছো তুমি? আমি সারাক্ষণ শুধু ঠাট্টা করি, তুমি ভাবছো আমি যন্ত্রণার কিচ্ছু জানি না? ঠিক আছে ঠিক আছে, তবে তবে এবার জেনে নাও কেমন লাগে মরার মুখোমুখি দাঁড়াতে, জেনে নাও। মেয়েটার দুটো হাত এক হাতে শক্ত করে চেপে ধরলো ছেলেটা, আর একটা হাত দিয়ে ওর গলাটা টিপে ধরলো। জেনে নাও, এই মুহূর্তে তুমি তুমি দম নিতে পারছো না, তাই তো ঠিক ঠিক এমনটাই হবে। যখন ব্রিজ থেকে লাফ দেবে, নাক দিয়ে মুখ দিয়ে হো হো করে ঢুকবে ঠান্ডা বরফের মতো জল, গলা গলা অব্দি জলে ডুবে যাবে। তুমি ছটফট করবে, হাত পা ছুঁড়ে বাঁচার চেষ্টা করবে। হঠাৎ তখন বাঁচার ইচ্ছেটা প্রবল হয়ে উঠবে, জীবনটা আবার ফিরে পেতে চাইবে। কিন্তু কিন্তু ততক্ষণ অনেক অনেক দেরি হয়ে গেছে। না না না, তোমার প্রেমিক, না আমি, নাই ব্রিজ, তখন আর কেউ থাকবে না তোমায় থামাতে। তুমি শুধু জানবে শেষ মুহূর্তে বাঁচতে চেয়েছি, কিন্তু বাঁচা অসম্ভব, কারণ তুমি নিজেই বেছে নিয়েছিলে এই মরার রাস্তাটা। হঠাৎ করে মেয়েটার গলাটা ছেড়ে দিল ছেলেটা, তারপর পিছন ফিরে হেঁটে চলে গেল। মেয়েটা হাঁপাতে শুরু করলো, তারপর ও দৌড়ে এসে দাঁড়িয়ে পড়লো ছেলেটার সামনে। ছেলেটাকে কিছু বলার সুযোগ না দিয়েই নিজের মতো চড় মারতে শুরু করলো ছেলেটাকে। চোখ দুটো জ্বলে যাচ্ছে ওর, কাঁপছে গোটা শরীর। তুমি আমায় মেরে ফেলতে চাইছিলে, গলা টিপে ধরেছিলে, খুন করতে চাইছিলে, তাই তো? ছেলেটা মেয়েটার হাত দুটো ধরে ফেলে, তারপর ওর চোখের দিকে তাকায়, হাসি মুখে বলে, এই তো, তার মানে এখনো তুমি নিজেকে ভালোবাসো, না হলে এই এত সামান্য আঘাতে এত রেগে যেতে না। তুমি মরতে চাও বলে নাটক করছিলে, কিন্তু আসলে তুমি মরতে চাও না। তুমি শুধু কাউকে একটা নিজের করে পেতে চাও, যে বুঝবে, যে ধরে রাখবে। আমি মরতে চাই, কিন্তু তাই বলে অন্য কারো হাতে মরতে চাই না। আমি নিজেই নিজেকে শেষ করব। মৃত্যুটাই তো আসল কথা, কে কাকে শেষ করলো তাতে কি যায় আসে। হঠাৎ করে এই মেয়েটার মুখটা কেমন যেন বদলে গেল, চোখ দুটোয় অস্বাভাবিকতা লক্ষ্য করলো ছেলেটা। মৃত্যু,
কেমন হয় দেখেছো তুমি? তার চোখের ভিতর তাকিয়ে থেকেছো একটা না কয়েক সেকেন্ড। কতটা অন্ধকার, কতটা নৃশংস তার রূপ জানো? আমি জানি, আমি ছুঁয়েছি তাকে, খুব কাছ থেকে অনুভব করেছি। তবে মৃত্যু যতটা কষ্টদায়ক, তার থেকেও বেশি যন্ত্রণাদায়ক হচ্ছে ভালোবাসার অভিনয়। ভালোবাসি বলে কেউ ঠকিয়েছে তোমাকে কোনোদিন? অস্বাভাবিকভাবে হাঁপাতে থাকে মেয়েটা। অবাক হয়ে যায় ছেলেটা। মেয়েটার সাদা কাগজের মতো মুখ, ঠোঁটের কোণে তির্যক এক অদ্ভুত হাসি। ছেলেটার বুকটা হঠাৎ ঠান্ডা হয়ে যায়। তবে কি সে এসেছে? তড়িৎ গতিতে নিজের চোখ নামিয়ে ফেলে সে। শিরশিরে একটা অনুভূতি মেরুদণ্ড। এই 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 আরে এই কি বলছো কি তুমি এসব? কই, আমি তো কিছু বলিনি। আমি কি কিছু বললাম? কই, আমি তো কিছু। ওরে বাবারে, শুধু ডিপ্রেশন নয়, সেই সঙ্গে স্প্লিট পার্সোনালিটি। একেবারে আমি যে তোমার ছান ছান ছান। কি বলছোটা কি? আমি কি ভুলভাল কিছু? ঠিক সেই মুহূর্তেই বিদ্যুৎ চমকে উঠল। ঝলকে আলো পড়ল মেয়েটার মুখে। অবাক হয়ে গেল ছেলেটা। তারপর কি একটা মনে হতে একটু হাসলো। বলল, ব্রিজের এফেক্ট। তিনটে তো বাজতেই চললো, মনে হয় সে আসছে। কে আসছে? ওমা, তুমি তার গল্প শোনোনি? না, কে গো? এই ব্রিজে যে তার ইতিহাস জড়িয়ে আছে। ও মা গো, তুমি সেই লাল শাড়ি পরা মহিলার কথা বলছো নাকি? হ্যাঁ, সে তো সত্যি। শুনবে নাকি তার গল্প? কিন্তু তার গল্প শোনা মানে তাকে আমন্ত্রণ জানানো। প্রস্তুত তো তুমি? বলো। তবে শোনো, সাল 1980। মেয়েটার নাম ছিল মায়া, আর ছেলেটার নাম অরুণ। চুপি চুপি ওরা একে অপরকে ভালোবাসত। দেখা হতো শহরের এক প্রান্তে, সেই পুরনো আম গাছটার নিচে, যেখানে নদীর পাশে ছোট্ট একটা ব্রিজ আছে। কিন্তু সমাজ, পরিবার, কেউ সেই সম্পর্ককে মেনে নিতে চায়নি। একদিন মায়ার বিয়ের ঠিক হয়ে যায়। পাত্র নবারুণ, একজন রাগী মদ্যপ লোক। মায়া কাঁদে, প্রতিবাদ করে, হাতে পায়ে ধরে, কিন্তু না, কিছুতেই বিয়েটা ঠেকানো যায় না। বিয়ের রাতেই সত্যি হলো সব আশঙ্কা। নবারুণ মদ খেয়ে ফিরে এসে শুরু করলো গালাগালি আর নির্যাতন। একসময় রাগে গলা চেপে ধরলো মায়া। মায়া কোনো মতে টেনে হেঁচড়ে বেরিয়ে আসে ঘর থেকে। লাল শাড়ি তখনও জড়ানো রয়েছে গায়ে। খালি পায়ে অন্ধকার রাস্তায় দৌড়তে থাকে। দৌড়তে দৌড়তে চলে আসে ব্রিজের উপরে। আর অন্যদিকে অরুণ প্রতিদিন দাঁড়াতো মায়ার শ্বশুর বাড়ির কাছে, শুধু একটা বার তার দেখা পাবে বলে। যেন সেদিনও গিয়েছিল। হঠাৎ চোখে পড়ল দূরে মায়া দৌড়ে পালাচ্ছে। সে আর দেরি করে না, গাড়ি নিয়ে তৎক্ষণাৎ ছুটে যায় ওর পিছন পিছন। কিছু দূর গিয়ে মায়াকে চোখের আড়াল করে ফেলে। মনটা বলে সে নিশ্চয়ই ফিরে গেছে ওদের দেখা করার পুরনো সেই জায়গায়, সেই ব্রিজের কাছে। অরুণও ছুটে যায় সেখানে। ব্রিজের একপাশে সেদিন দাঁড়িয়েছিল মায়া। তীব্র হাওয়ায় ওর লাল শাড়ির আঁচল উড়ছিল আকাশের দিকে। অরুণ দেখে, দৌড়ে যায়,
চিৎকার করে ওঠে, মায়া দাঁড়াও প্লিজ। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে যে সে এক লাফে ঝাঁপিয়ে পড়ে নদীর জলে। অরুণ ছুটে গিয়ে রেলিং ধরে তাকায়, কিন্তু কিচ্ছু দেখা যায় না, শুধু কালো জল, নিস্তব্ধতা, আর চারপাশটা অন্ধকার। সেই রাতের পর কেউ আর মায়াকে দেখেনি, কিন্তু এই ব্রিজটা সেদিনের কথা ভুলে যায়নি। আজও মাঝ রাতে, রাত 3টের থেকে 3:30-র মধ্যে কেউ বলে একজন লাল শাড়ি পরা নারীকে দেখা যায় ব্রিজে দাঁড়িয়ে থাকতে। তার মুখে একটা হালকা তির্যক হাসি। সে শান্তভাবে তাকিয়ে থাকে নদীর জলের দিকে। তবে কেউ যদি ভুল করে তার চোখে চোখ রাখে, কি হয় তখন? কি হবে? গল্পটা শুনতে শুনতে হারিয়ে গিয়েছিল মেয়েটা। একভাবে তাকিয়েছিল ব্রিজের দিকে। হঠাৎ করেই একটা ঠান্ডা হাওয়া ছুঁয়ে গেল ওর শরীর। শিরদাঁড়া বেয়ে নামতে শুরু করলো বরফের একটা স্রোত। তীব্র ঝড় উঠলো যেন আবার, বাজ পড়লো ঘন ঘন। লক্ষ্য করলো মেয়েটা ব্রিজের ওপরেই ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে লাল শাড়ি পরা একটা নারী মূর্তি। চমকে উঠে পিছন ফিরে তাকালো। ছেলেটা বলে উঠল, দেখতে পাচ্ছ তুমি? ওইদিকে দেখতে পাচ্ছ দেখতে? একদম চুপ, কথা বলো না, সরে এসো, এইদিকে সরে এসো, একদম ওর চোখের দিকে তাকিও না, সরে এসো। তাড়াতাড়ি করে মেয়েটাকে নিয়ে ছেলেটা সরে এলো ব্রিজের একদম সাইডে। তাকিয়ে থাকলো দূরের সেই দৃশ্যটার দিকে। মেয়েটা একটু ভয় পেল, চোখটা ঘুরিয়ে নিতে চাইলো। ছেলেটা বলল, তাকিয়ে থাকো, সেই দৃশ্য নিশ্চয়ই দেখতে পাবে। এক মনে তাকিয়ে থাকলো মেয়েটা। প্রচন্ড হাওয়ায় দাঁড়িয়ে থাকা মায়ার লাল শাড়ির আঁচলটা হাওয়ায় উঠছে। বারবার বিদ্যুৎ চমকের সঙ্গে সঙ্গে স্পষ্ট দেখা যাচ্ছে ওর মুখ। মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, অল্প অল্প দুলছে, যেন মাটি থেকে একটু উঁচুতে ভাসছে তার শরীর। হঠাৎ তার উপর এসে পড়লো এক তীব্র হেডলাইটের আলো। মায়া দ্রুত ঘুরল ব্রিজের দিকে, তারপর এগিয়ে গেল। একটা চিৎকার, জলে পড়ার শব্দ, নিজের মুখটা ঢেকে ফেললো মেয়েটা। না, ও দেখতে চায় না, এই দৃশ্য দেখতে চায় না। না, আমি দেখবো না। তুমি এসব কি করে জানলে? চুপ করো, কথা বলো না, কথা বললেই বিপদ, শুধু তাকিয়ে দেখো। চুপ করে গেল মেয়েটা, তাকিয়ে থাকলো সামনের দিকে। থেমে গেছে সেই বাইকটাও। বাইক থেকে একটা ছেলে নেমে দৌড়ে গেল ব্রিজের দিকে। তার মাথায় হেলমেট। ঝুঁকে পড়ে ব্রিজের নিচটা দেখতে থাকলো সে। আবার চমকে উঠল বিদ্যুৎ। অল্প আলোয় দেখতে পেল মেয়েটা, ছেলেটা ছটফট করছে আর দৌড়চ্ছে এদিক ওদিক। একটা ক্ষীণ চিৎকার ওর কানে এলো, আমি দেখতে চাই না, প্লিজ তুমি। পিছন ঘুরেই কাউকে দেখতে পেল না মেয়েটা। অবাক হয়ে গেল ও। কোথায় গেল লোকটা? আবারও ব্রিজের দিকে তাকালো। ওই ছেলেটা তো এখনো দাঁড়িয়ে আছে। কি যেন নাম বলেছিল? হ্যাঁ, অরুণ। আবারও ব্রিজের দিকে কি ঘটছে দেখার চেষ্টা করলো মেয়েটা। ব্রিজের ওপরে অরুণ ডান হাত দিয়ে হেলমেটটা খুলে ফেলল। আবারও তীব্র বিদ্যুতের ঝলক। পরিষ্কার দেখতে পেল মেয়েটা এতক্ষণ যার সঙ্গে কথা বলছিল
সে দাঁড়িয়ে রয়েছে ব্রিজের ওই প্রান্তে, হাসছে মেয়েটার দিকে তাকিয়ে। অরুণ, মানে অরুণ। মাথাটা টলে উঠল মেয়েটার, দেখতে পেল অরুণ উঠে দাঁড়ালো ব্রিজের ওপর, তারপর ঝাঁপ দিল জলে। চিৎকার করে উঠল মেয়েটা। অজ্ঞান হওয়ার ঠিক আগের মুহূর্তে শুনতে পেল পরিচিত সেই গলার শব্দটা। আমি 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 সেই অরুণ দত্ত, মায়াকে খুঁজতে আজ প্রতি রাতে আমি আসি নিজে মায়াকে বাঁচাতে। আমি অরুণ দত্ত, আমি অরুণ দত্ত, আমি 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 অরুণ দত্ত, আমি অরুণ দত্ত, আমি অরুণ দত্ত, আমি আমি আজও খুঁজে চলি মায়াকে। অরুণ দত্ত, অরুণ দত্ত। জ্ঞান যখন ফিরল, স্থানীয় হাসপাতালে নিজেকে আবিষ্কার করল মেয়েটা, রুনা গুপ্ত। কিভাবে এলো ও? কে নিয়ে এলো ওকে এখানে? নিজের মাকে দেখতে পেল, চোখ দুটো অভিমানী জলে ভরে উঠল। হ্যাঁ রে মা, কেমন আছিস? শরীরটা কি এখন ঠিক লাগছে? কেন এসেছো? কি দেখতে এসেছো এখানে? তুই ওভাবে বাড়ি থেকে বেরিয়ে এলি, একটুও কি তোর আমাদের কথা মনে পড়লো না? রাস্তায় অজ্ঞান হয়ে পড়েছিলি, একটা ছেলে তোকে এখানে নিয়ে এসে ভর্তি করে দিয়েছে। আমাদেরও ফোন করে খবর দিয়েছে। কি যেন নাম ছেলেটার? হ্যাঁ, অরুণ দত্ত। কে কে কার নাম বললে তুমি? মাথাটা টলে উঠল মেয়েটার। গতকাল রাত্রে কি হলো ওর সঙ্গে কিছুই যেন বোধগম্য হলো না। মায়া এবং অরুণের ঘটনা বহু বছর আগের। 80 দশকের সেই রাতে অরুণ তার প্রেমিকাকে বাঁচাতে পারেনি। মৃত্যুর পরেও তার সেই চেষ্টা আজও থেমে যায়নি। প্রতিদিন ঠিক সেই ব্রিজে ফিরে আসে সে। প্রতিদিনই চেষ্টা করে ভালোবাসাকে বাঁচিয়ে রাখতে, কিন্তু ব্যর্থ হয়। প্রতিদিনই মারা যায় দুটি অসমাপ্ত স্বপ্নের ভালোবাসা। আর এই দৃশ্যের একমাত্র জীবন্ত সাক্ষী হয়ে থাকে সেই মেয়েটি, যে সেদিন ভালোবাসায় প্রতারিত হয়ে আত্মহত্যা করতে এসেছিল ঠিক সেই ব্রিজেই। সেদিন প্রতিদিনের থেকে একটু তাড়াতাড়ি চলে এসেছিল অরুণ, আর ঠিক তখনই তার প্রেমিকাকে না পারলেও সেই মেয়েটিকে, অর্থাৎ রুনাকে বাঁচাতে পেরেছিল। বহু বছর আগে যে চেষ্টা সফল হয়নি, আজ সে চেষ্টা পুরোপুরি সফল। আজ বাঁচিয়ে দিতে পেরেছে একটা মেয়ের জীবন। আজ অরুণ পেরেছে একটা মেয়েকে ঘিরে অনেক মানুষের বয়ে চলা স্বপ্নটাকে বাঁচিয়ে রাখতে। তাকে জীবনের গুরুত্ব শিখিয়েছে, বাঁচার দাম বুঝিয়েছে। আজও মেয়েটা ওই ব্রিজের ধারে এসে দাঁড়ায়, হয়তো কারো জন্য নয়, শুধু একটা আত্মা হয়ে আছে সে, আর তার অসমাপ্ত ভালোবাসার অপেক্ষা করছে সে। কারণ ভালোবাসা কখনো শেষ হয়ে যায় না, কখনো মরে যায় না। মরে যায় শুধু শরীর, ফিরে ফিরে আসে আত্মা। তৃপ্তি বা অতৃপ্তি দুটো নিয়েই আত্মা বয়ে চলে এক শরীর থেকে আর এক শরীরের মধ্যে। যেতে যেতে একলা পথে, এই গল্পটা আজ এ পর্যন্তই। এই গল্পের লেখিকা অন্তরা হাজরা, আর গল্প পাঠে আজ আপনাদের সঙ্গে ছিল অন্তরা। অন্যান্য চরিত্রে আমি প্রীতম, সঙ্গে অবশ্যই ছিল অন্তরা এবং শুক্লা। যদি গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে চটপট একটা লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার অনুরোধ রাখব। আমরা ভূত চর্চায় প্রতি শনিবার রাত্রি ঠিক 11টায় একটা করে হাড় হিম করা ভূতের গল্প নিয়ে হাজির হই।
সে কথা নিশ্চয়ই এতদিনে আপনারা প্রত্যেকে জেনে গেছেন। এবার চলে আসি গত পর্বে যে 10 জন সঠিক উত্তর দিয়েছিলেন তাদের নাম ঘোষণা। তারা হলেন মোহিনী ভট্টাচার্য, নিয়তি সিং, সৃজা ভট্টাচার্য, রচনা সামন্ত, সীমা সরকার, শিউলি, জয়শ্রী কুমারী, ঈশানী ঘোষ সহ অনেকেই। এবার চলে আসি আজকের প্রশ্নে। আজকের প্রশ্ন, যে মেয়েটি বহু বছর আগে ব্রিজ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছিল সেই মেয়েটির নাম কি? যদি জানা থাকে সঠিক উত্তর তাহলে চটপট কমেন্ট বক্সে টাইপ করে ফেলো উত্তর। কথা দিচ্ছি আগামী পর্বে প্রতি পর্বের মতো প্রথম 10 জন সঠিক উত্তরদাতার নাম ঘোষণা করব আমি। আজ তবে এ পর্যন্তই। কথা হচ্ছে আবার আগামী সপ্তাহের শনিবার রাত্রি ঠিক 11টায়। ততক্ষণ সকলে ভালো থেকো আর ভূত চর্চার পাশাপাশি ভালোবাসার মরশুমের সঙ্গে থেকো।